সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, প্রোগ্রাম সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 233107, কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি, লেকচার নাম্বার 10, লেকচার শিরোনাম ইথোলজির পরিচয়। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। যে ছবিটি বায়বীয় পরিবেশে আমরা একটি পোকাকে নড়াচড়া করতে দেখছি, তার স্বভাবের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এবং নিচে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে ক্যাটল ফিশ জলীয় পরিবেশে তারা সাঁতার কেটে বেড়াচ্ছে, এবং আরেকটি ছবি দেখতে পাচ্ছি যেখানে শিম্পাঞ্জি তার বাচ্চাকে একজন তাকে ফেলে দিল এবং স্বভাবতই তার মা তাকে এসে উদ্ধার করলো। এ থেকেই আমরা আমাদের আজকের বিষয় শিরোনামটি ইথোলজির পরিচয়, এটি আমরা অনেকটা বুঝতে পেরেছি যে ইথোলজি মানে হচ্ছে প্রাণীদের বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য, স্বভাব, আচরণ, এটাকে মূলত আমরা ইথোলজি বলে থাকি। সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা স্পষ্টভাবে ইথোলজির ধারণাটি পেয়েছি। আমরা আজকে যে যে বিষয়গুলো শিখতে পারবো তা হলো ইথোলজি কি তা তোমরা বলতে পারবে, ইথোলজি ও মনস্তত্ত্ব এর পার্থক্য করতে পারবে, ইথোলজির পরিধি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন ইথোলজিস্টদের পরিচয় জানতে পারবে, ইথোলজি অধ্যয়নের গুরুত্ব শিখতে পারবে, আচরণ বিজ্ঞানের কতিপয় শব্দের পরিচিতি তোমরা শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইথোলজি কি তা সম্বন্ধে ধারণা পাবো। ইথোলজি দুটি গ্রিক শব্দ, ইথোজ অর্থ স্বভাব আর লোগোজ অর্থ জ্ঞান। ইথোজ অর্থ স্বভাব, লোগোজ অর্থ জ্ঞান। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত শব্দটি হচ্ছে ইথোলজি। ইহা প্রাণীবিজ্ঞানের একটি বিশেষ শাখা। এই শাখায় প্রাণী আচরণের বিজ্ঞান ভিত্তিক সুনির্দিষ্ট ব্যাখ্যা উপস্থাপিত হয়। বাহ্য এবং আভ্যন্তরীণ, বাহ্য মানে বাহিরের এবং আভ্যন্তরীণ ভিতরের দিকের, বাহিরের এবং ভিতরের যে কোনো উদ্দীপনার প্রেক্ষিতে প্রাণীতে যে পরিবর্তন ঘটে ও পেশিতন্ত্রের সমন্বিত কার্যকারিতায় সংগঠিত হয় যে কোনো প্রকার দৃশ্যমান দৈহিক সঞ্চালন, অঙ্গভঙ্গি প্রদর্শন, কণ্ঠধ্বনি, উচ্চারণ, বর্ণ পরিবর্তন, গন্ধবস্তু নির্গমন, এমনকি গায়ের লোম খাড়া করার বহিঃপ্রকাশকে আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। মূলত ইথোলজি এমনই একটা বিষয়, মনে করো কিছু বিড়ালকে দেখা মাত্রই কবুতর আতঙ্কিত স্তম্ভিত প্রতিক্রিয়া প্রকাশ করে। কোনো নির্ধারিত এলাকায় কোনো পুরুষ অ্যান্টিলোপের মালিকানার প্রকাশক অনড় অবস্থায় এবং শিকারী প্রাণী পাশ দিয়ে অতিক্রম করার সময় শিকারের নিশ্চুপ অবস্থানকে আচরণের অংশবিশেষ হিসেবে আমরা ধরতে পারি। এক্ষেত্রে প্রখ্যাত আচরণ বিজ্ঞানী মানিং 1972 সালে মনে করেন যে আচরণের মধ্যে যেসব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত যার মধ্যে প্রাণী তার বাহ্য পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে, দেহাভ্যন্তরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হয়, বাহ্যিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে দেহের ভিতরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হয় এবং তার কাঙ্ক্ষিত চাহিদা প্রেক্ষিতে প্রতিক্রিয়া প্রকাশ করে।
বাহিরের যে পরিবেশ থেকে যে সে জ্ঞানটা অর্জন করে সেটাকে আবার সে দেহ অভ্যন্তরে নিয়ে জ্ঞান লাভ করে এবং পরবর্তীতে সেই জ্ঞানের প্রেক্ষিতেই সে তার প্রতিক্রিয়া প্রকাশ করে। প্রতিক্রিয়া বলতে মূলত উদ্দীপনা হেতু দেহের পরিবর্তনের কথা বলা হয়েছে। আচরণ হলো মূলত উদ্দীপনা ও প্রতিক্রিয়ার ফল। কোনো কিছু দ্বারা উদ্দীপিত হলে তার প্রেক্ষিতে আমরা যে প্রতিক্রিয়া প্রদর্শন করি সেটাই হচ্ছে আচরণ। আর আচরণ বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ আলোচনায় ইথোলজি বলতে ক্রিয়াকর্ম ও বিবর্তনের শৃঙ্খলাবদ্ধ পর্যালোচনাকে বোঝায়। প্রাকৃতিক পরিবেশে প্রাণীর আচরণ সম্পর্কিত পর্যালোচনার বিষয়টিকে পরীক্ষাগারে গবেষণালব্ধ তথ্য উপাত্তে বিবেচনায় নেওয়া যায়। মনস্তাত্ত্বিক দিক অপেক্ষা এখানে অ্যানাটমি, ফিজিওলজি, তারপর নিউরোবায়োলজি এবং ফাইলোজেনেটিক ইতিহাসের আলোকে ইথোলজির আচরণকে ব্যাখ্যা দেয়া হয়। মূলত আচরণ মাত্রই কোনো না কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন। আচরণ বলতেই কোনো না কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শনকে বোঝায়। অন্য সব রকম আচরণই বিভিন্ন সংবেদন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংবেদন মূলত দুই প্রকারের, একটা হচ্ছে সরাসরি প্রতিক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, আর অন্তর্বর্তী ক্রিয়া বা মেডিয়েটিং প্রসেস। যখন কোনো উদ্দীপনায় সাড়া দেওয়ার মতো স্নায়ু সংযোগ ব্যবস্থা প্রাণীদেহে বিরাজ করে তখনই প্রতিক্রিয়ার মাধ্যমে প্রাণীরা উদ্দীপনার প্রতিক্রিয়া প্রকাশ করে। মূলত বাহ্যিক উদ্দীপনা ছাড়া কেউ প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের কপালের ত্বকে যদি কোনো আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া ঘটানোর জন্য কোনো ব্যবস্থা নেই, আমাদের কপালের নিজস্ব ত্বকের কোনো আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া ব্যবস্থা নেই। যখন কপালের উপরে কোনো মশা পড়ে তখন কপালের ত্বকের স্নায়ুতন্ত্র ত্বক থেকে সংবেদনা মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক থেকে স্নায়ু তাড়না যখন হাতের পেশিতে এসে পৌঁছায় মাত্রই আমরা হাত দ্বারা কপালকে তখন চর মারি, এক্ষেত্রে হাত দ্বারা মশাকে তাড়াই। তো সেক্ষেত্রে আমাদের মানে কপালের ত্বক সরাসরি কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে না। প্রতিক্রিয়া প্রদর্শনের জন্য হাতের সাহায্যে সে প্রতিক্রিয়াটা প্রদর্শন করে। তো এক্ষেত্রে সমন্বয় হয়েছে যে বাহিরের যে মশার যে প্রতিক্রিয়া সেটি আমাদের দেহের ত্বকের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছানোর পরে আমরা সে প্রতিক্রিয়ার মাধ্যমে হাত দ্বারা সে মশাটিকে তাড়াতে সক্ষম হই। এছাড়াও উদ্দীপনা মূলত অনেক প্রতিক্রিয়া পেশির সরাসরি প্রতিক্রিয়া নয়, অন্তরালে সক্রিয় থাকে এবং যে প্রক্রিয়াগুলো অন্তরালে সক্রিয় থাকে সেগুলোকে বলা হয় অন্তর্বর্তী স্নায়বিক ক্রিয়া। প্রতি আচরণের পেছনেই থাকে সংবেদনের ভূমিকা। যে কোনো একটা আচরণের প্রেক্ষিতেই থাকে সংবেদনের ভূমিকা। মূলত সংবেদনের ভিত্তিতেই সৃষ্টি হয় প্রতিক্রিয়া। যে কারণে আচরণের আধুনিক ব্যাখ্যায় উদ্দীপক, প্রাণীদেহ এবং প্রতিক্রিয়া এই তিনটি একটি শৃঙ্খলিত একটা লাইন আকারে প্রকাশ করা যায়, একটা সমীকরণ আকারে প্রকাশ করা যায়। উদ্দীপক থেকে আসবে প্রাণীদেহ আবার সে প্রতিক্রিয়া প্রকাশ করবে। তো এটাকে ইংলিশে আমরা বলতে পারি যে স্টিমুলাস, অর্গানিজম এবং রেসপন্স। স্টিমুলাস, অর্গানিজম এবং রেসপন্স, সংক্ষেপে SOR। তাহলে তিনটাকে বলা হয়েছে কি স্টিমুলাস, অর্গানিজম এবং রেসপন্স। SOR একটি সরল সমীকরণের মাধ্যমে আধুনিক ইথোলজির সংজ্ঞা হিসেবে বলা যায়। আরো পরিষ্কারভাবে বলা যায় যে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শনের ব্যাপারে গ্রাহক, সংগ্রাহক ও উদ্দীপককে শনাক্ত করে সংযোজক উদ্দীপনাকে সমন্বিত করে আর কার্যকারক আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। তো সেক্ষেত্রে সংগ্রাহক, উদ্দীপক, কার্য সংযোজন এবং শেষে কার্যকারক বা ইফেক্টর। তো সংগ্রাহক হচ্ছে রিসেপ্টর, যে সংগ্রহ করে উদ্দীপককে শনাক্ত করে, এবং সংযোজক হচ্ছে কন্ডাক্টর এবং কার্যকারক হচ্ছে ইফেক্টর। তাহলে রিসেপ্টর, কন্ডাক্টর এবং ইফেক্টর এগুলো সমন্বয়কারী হচ্ছে সংযোজক, কন্ডাক্টর।
তো সেক্ষেত্রে আমরা ইথোলজির ইথোস এবং লোগোস এই দুটি সমন্বয়ে ইথোলজি শব্দটি উৎপত্তি ঘটেছে এবং ইথোলজির আধুনিক সংজ্ঞাও আমরা জেনেছি। এক্ষেত্রে আমরা জানবো যে ইথোলজি এবং মনস্তত্ত্ব দুটি বিষয়ের মধ্যে কি পার্থক্য আছে। ইথোলজি এখানে প্রাকৃতিক অবস্থায় মুক্ত পরিবেশে প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়, মানে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক অবস্থায়, মানে যেটা আমাদের নিয়ন্ত্রণাধীনে প্রকৃতি থেকেই মুক্ত পরিবেশে প্রাণীদের মধ্যে যে আচরণ প্রাধান্য পায় সেটিকে বলা হয় ইথোলজি। আর মনস্তত্ত্ব মূলত এখানে পরীক্ষাগারে কৃত্রিম পরিবেশে প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়। পরীক্ষাগারে প্রাণীদের কৃত্রিম আচরণ মানে নিজেদের মধ্যে সৃষ্টি করে সেটাকে আবার সেই রকম প্রতিক্রিয়া ফেলানোর মাধ্যমে কৃত্রিম আচরণের মাধ্যমে আচরণের প্রাধান্য দেয়া হয়। মনস্তত্ত্ব ইথোলজি ভিন্ন ভিন্ন প্রজাতির এবং বিভিন্ন জনগোষ্ঠীর অসংখ্য প্রাণীর উপর একই আচরণিক প্রতিক্রিয়া একই আচরণিক ক্রিয়াকর্মের প্রতিক্রিয়া সম্পর্কে এখানে পর্যালোচনা করা হয়। এখানে মূলত ভিন্ন ভিন্ন প্রজাতির বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে ইথোলজি শুধু একটি নির্দিষ্ট প্রজাতির নয়, বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে আচরণিক ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচনা করা হয়। আর মনস্তত্ত্ব মাত্র কয়েকটি প্রজাতির বা নির্দিষ্ট কোনো জীবগোষ্ঠীর আচরণিক ক্রিয়াকলাপ সম্পর্কে পর্যালোচনা এখানে স্থান পায়। তাহলে আমরা দেখলাম যে ইথোলজির ক্ষেত্রে সমগ্র প্রাণীর বিভিন্ন প্রাণীর যে আচরণের পর্যালোচনা, প্রতিক্রিয়া এবং ক্রিয়াকলাপ এবং পর্যালোচনা করা হয় সেটি হচ্ছে ইথোলজি। আবার মাত্র কয়েকটি প্রজাতির মনস্তত্ত্ব নিয়ে যে আলোচনা করা হয়, কয়েকটি প্রজাতির নির্দিষ্ট কোনো জীবগোষ্ঠীর আচরণিক ক্রিয়াকলাপ সম্পর্কে মনস্তত্ত্বে আলোচনা করা হয়। ইথোলজি মূলত অন্ত অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তিক ও নিউরোলজিক্যাল জ্ঞানের আলোকে প্রাণীর আচরণের বাস্তুনিষ্ঠ পর্যালোচনা। আর মনস্তত্ত্ব হচ্ছে প্রাণীদের মনস্তাত্ত্বিক পর্যালোচনা, মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে পর্যালোচনা করা হয়। ইথোলজি এবং মনস্তত্ত্ব দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ইথোলজির ক্ষেত্রে প্রাকৃতিক মুক্ত পরিবেশে প্রাণীদের আচরণ পরীক্ষা করা হয়, আর মনস্তত্ত্বের ক্ষেত্রে পরীক্ষাগারে। আর ইথোলজি ভিন্ন ভিন্ন প্রজাতির ক্রিয়াকর্মের উপর মনস্তাত্ত্বিক ক্রিয়াকর্মের উপর আলোচনা করা হয় এবং মনস্তত্ত্বের ক্ষেত্রে মাত্র কয়েকটি প্রাণীর প্রজাতির উপর ক্রিয়াকলাপের সম্পর্কে পর্যালোচনা করা হয়। আর ইথোলজির মাধ্যমে মূলত অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তিক ও নিউরোলজিক্যাল জ্ঞানের আলোকে আচরণের বাস্তুনিষ্ঠ আলোচনা করা হয়। আর মনস্তত্ত্বের ক্ষেত্রে শুধুমাত্র মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপরে করা হয়। এছাড়াও ইথোলজির ভিতরে ইথোলজির পরিধি, ইথোলজি একটি ব্যাপক পরিসরের একটি জ্ঞান যেখান থেকে বিভিন্ন এর পরিধির আলোচনা করা হলো। মানুষ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে প্রাকৃতিক ও পরিবেশের নানাবিধ উপাদান বা অবস্থান ওতপ্রোতভাবে জড়িত হওয়ায় ইথোলজির ক্ষেত্র বড়ই বিস্তৃত। বিজ্ঞানের এই বিভাগটি তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও এর পরিধি ব্যাপক। এর কয়েকটি প্রধান শাখা রয়েছে, যেমন ইকো ইথোলজি, পরিবেশের জড় বা জীব উপাদানের সাথে প্রাণীর আচরণের সম্পর্ক নিয়ে এখানে আলোকপাত করা হয়। ইকো ইথোলজি হচ্ছে পরিবেশের জীব এবং জড় উপাদান যেগুলো তার সাথে প্রাণীর আচরণের সম্পর্ক নিয়ে এখানে আলোচনা করা হয়। পরিবেশের জীব এবং জড় উপাদানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। একই বসতিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে অনুরূপ অভিযোজনের আচরণগত বৈশিষ্ট্য, আচরণগত জৈবিক তাৎপর্যের ব্যাখ্যা এখানে পেশ করা হয়। তাহলে ইথোলজির পরিধির ক্ষেত্রে প্রথমটি হচ্ছে আমরা পেয়েছি যে ইকো ইথোলজি, যেখানে পরিবেশের ইকো ইথোলজি হচ্ছে পরিবেশের জীব ও জড় উপাদানের সাথে প্রাণীর আচরণের সম্পর্ক, সেটা নিয়েই আলোচনা করা হয়। ইকো ইথোলজি। ইথোফিজিওলজি, ইথোফিজিওলজি হচ্ছে আচরণের শারীরতাত্ত্বিক ভিত্তি নিয়ে এখানে আলোচনা করা হয়। শারীরতাত্ত্বিক ভিত্তি, শারীরতাত্ত্বিক ভিত্তির মূল উপাদান হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সংবেদী অঙ্গ। সংশ্লিষ্ট আচরণ যা
বা হরমোন প্রভাবিত আচরণ এই শাখায় ব্যাখ্যা করা হয়। প্রথমত নিউরোইথোলজি এবং ইথো এন্ডোক্রাইনোলজি নামক দুইটি পৃথক বিভাগে আলোচনা করা হয়। এটাকে আবার ইথোফিজিওলজিকে আবার দুইটি পৃথক শাখায় ভাগ করা যায়, একটা হচ্ছে নিউরোইথোলজি আর একটি হচ্ছে ইথো এন্ডোক্রাইনোলজি। মূলত নিউরোইথোলজি হচ্ছে স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা যে সমস্ত আচরণ নিয়ন্ত্রিত হয় সেটা এই নিউরোইথোলজির ভিতরে আলোচনা করা হয়। আর ইথো এন্ডোক্রাইনোলজি হচ্ছে মূলত এন্ডোক্রাইন গ্রন্থি থেকে আমাদের যে হরমোন নিঃসৃত হওয়ার ফলে আমাদের দেহের যে সমস্ত আচরণ পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে ইথো এন্ডোক্রাইনোলজি। তাহলে ইথোফিজিওলজিকে আমরা দুইটি শাখা ভাগ করলাম, একটা হচ্ছে নিউরোইথোলজি আর একটি হচ্ছে ইথো এন্ডোক্রাইনোলজি। নিউরোইথোলজি হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের দ্বারা যে সমস্ত আচরণ নিয়ন্ত্রিত হয়, মানুষ সহ সকল প্রাণীর যে সমস্ত আচরণ নিউরোলজি দ্বারা নিউরন দ্বারা বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সংবেদী অঙ্গ দ্বারা পরিচালিত হয় সেটাই হচ্ছে নিউরোইথোলজি। আর ইথো এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোন দ্বারা যে সমস্ত আচরণ আমাদের প্রভাবিত হয় সেটি হচ্ছে ইথো এন্ডোক্রাইনোলজি। মূলত ইথোজেনেটিক্স আরেকটি শাখা হচ্ছে ইথোজেনেটিক্স। আচরণের জেনেটিক ভিত্তি নিয়ে এই শাখায় পর্যালোচনা করা হয়। জেনেটিক উপাদানের সাথে আচরণের প্রভাব সম্পর্কিত ব্যাখ্যা এখানে স্থান পেয়েছে। মূলত জেনেটিক গঠন দ্বারা একটি প্রাণীর পূর্ব বংশধরের সাথে নতুন বংশের সমন্বয়ের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেটি হচ্ছে ইথোজেনেটিক্স। মূলত জেনেটিক ভিত্তি নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। জেনেটিক ভাবে যদি কোনো কারো জেনেটিক্যালি যদি কারো কোনো সমস্যা, যে আচরণগত সমস্যা, এই আলোচনায় এই শাখায় সেটি আলোচনা করা হয়। জেনেটিক উপাদানের সাথে আচরণের প্রভাব সম্পর্কিত ব্যাখ্যা এখানে স্থান পায়। জেনেটিক উপাদানের সাথে আচরণের প্রভাব সম্পর্কিত ব্যাখ্যা এখানে স্থান পায়। হিউম্যান ইথোলজি আচরণ বিষয়ক আলোচনায় এটি এক সাম্প্রতিক ক্ষেত্র। মানুষের আচরণ নিয়ে পর্যালোচনা করা, মনুষ্য আচরণের জাতিজনিক ও জেনেটিক দিকে নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়। মূলত আমাদের হিউম্যান ইথোলজির ভিতরে আচরণ বিষয়ক আলোচনার একটা সাম্প্রতিক ক্ষেত্র। আচরণ বিষয়ক আলোচনার এটি হচ্ছে একটি সাম্প্রতিক ক্ষেত্র। এই আলোচনার মাধ্যমে মূলত মানুষের আচরণের পর্যালোচনা করা হয়। মানুষের আচরণের পর্যালোচনা এবং মনুষ্য আচরণের জাতিজনিক এবং জেনেটিক দিকে নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়। এই চারটি ছাড়াও ইথোলজির আরো দুটি ক্ষেত্র আছে, যে দুটির নাম হচ্ছে ফাইলোজেনি অফ বিহেভিয়ার এবং অপরটি হচ্ছে অন্টোজেনি অফ বিহেভিয়ার। ফাইলোজেনি অফ বিহেভিয়ার এবং অন্টোজেনি অফ বিহেভিয়ার প্রথম ক্ষেত্রে আচরণিক বৈশিষ্ট্যগুলির বিবর্তনিক উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়। আচরণের যে বৈশিষ্ট্যগুলো সেখানে বিবর্তন ঘটছে, যে বৈশিষ্ট্যগুলো আগে ছিল সেগুলোর ভিতর দিয়ে পরিবর্তন হয়ে নতুন কি কি সংযোজিত হয়েছে তা নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে অন্টোজেনি অফ বিহেভিয়ার, এটি হচ্ছে স্বতন্ত্র জীবের আচরণের উন্নয়ন ও অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই যে অন্টোজেনি অফ বিহেভিয়ার এর আওতাভুক্ত আবার বিহেভিওরাল এমব্রায়োলজি এবং ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার প্যাটার্নস, এই দুটি শাখায় ভাগ করা হয়েছে উপবিভাগে। একটি হচ্ছে বিহেভিওরাল এমব্রায়োলজি, আরেকটি হচ্ছে প্যারেন্টাল ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার প্যাটার্নস। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইথোলজির পরিধির এই চারটি শাখা ছাড়াও আমরা দুটি শাখা পেয়েছি এবং তার মধ্যে অন্টোজেনির আবার দুটি উপবিভাগ পেয়েছি।
তো তোমরা ইথোলজির পরিধির ক্ষেত্রে এই শাখাগুলো সম্বন্ধে ভালোভাবে মনে রাখবে। পরবর্তীতে আমরা বিভিন্ন ইথোলজিস্ট, আমরা ইথোলজিস্ট বলবো কাদের? যারা ইথোলজির বিভিন্ন আচরণের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের গবেষণা করেন, তাদের কি বলা হয়? ইথোলজিস্ট। তো আমাদের প্রাণীদের বিভিন্ন আচরণ নিয়ে গবেষণা করেছেন এমন বিখ্যাত ইথোলজিস্টদের পরিচয় এবং তাদের অবদানের কথা এখন আমরা শিখব। এক্ষেত্রে এরিস্টটল, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি একই সাথে আমাদের প্রাণীবিদ্যার জনক এবং রাষ্ট্রবিজ্ঞানেরও জনক বলা হয়। এরিস্টটল ছিলেন মূলত ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইথোলজির ভিত একেবারেই নড়বড়ে ছিল। ইতিহাস ঘাটলে দেখা যায় যে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটি ছিল সেটি ছিল এরিস্টটল প্রস্তাবিত স্কেলা ন্যাচারি প্রত্যয়। স্কেলা ন্যাচারি প্রত্যয়, যার ইংলিশ হচ্ছে দ্য কনসেপ্ট অফ স্কেল নেচার, কনসেপ্ট অফ স্কেলা নেচার। এই প্রত্যয়ের মূল কথা হলো সকল জীব এক আদর্শ পিরামিড ধাঁচে বিন্যাসিত, সকল জীব এক আদর্শ পিরামিড ধাঁচে বিন্যাসিত, যার নিম্নতর স্তরে রয়েছে সরলতম জীবকুল এবং উপরের স্তরে রয়েছে ক্রমান্বয়ে জটিলতর জীবকুল। জটিলতার বৃদ্ধি পেতে পেতে একেবারে উচ্চতর স্তরে রয়েছে মানুষ। সে সময়কার পাশ্চাত্যের মানুষ বিশ্বাস করত, সে সময় পাশ্চাত্যের মানুষ বিশ্বাস করত যে প্রাণী প্রজাতিগুলো অনন্তকালের জন্য অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। এরিস্টটল তার হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থটির নাম, এই গ্রন্থে প্রাণীর আচরণ সম্পর্কে সর্বপ্রথম চমৎকার বিবরণ লিপিবদ্ধ করেন। প্রাণীর আচরণ সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য সংগ্রহপূর্বক তিনি উল্লেখ করেন যে প্রাণীদের মধ্যে যেমন অন্তর্দৃষ্টি রয়েছে তেমনি আছে পরস্পরের প্রতি ভালোবাসা। তো ঊনবিংশ শতাব্দীর দিকে এরিস্টটল প্রথম আচরণের সম্পর্কিত ধারণা দিয়েছেন। তার যে বইটি, তার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম। পরবর্তীতে সপ্তদশ শতকে উইলিয়াম হার্ভে, সপ্তদশ শতকে বিখ্যাত নামকরা বিজ্ঞানী উইলিয়াম হার্ভে অসংখ্য পাখির প্রজননকাল, আচরণ এবং অসংখ্য পাখির প্রজননকালীন আচরণ, বাসা তৈরি, ডিমে তা দেয়া, এগুলোর অপত্য লালন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। ইনি হচ্ছেন কে? উইলিয়াম হার্ভে। তিনি মূলত পাখির প্রজননকালীন আচরণ, বাসা তৈরি, ডিমে তা দেওয়ার মতো অপত্য লালন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। তাহলে ইথোলজিস্টদের মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি এরিস্টটল, তারপর হচ্ছে উইলিয়াম হার্ভে। এরপরে বিজ্ঞানী গ্যালেন 1840 সালে বিজ্ঞানী গ্যালেন প্রাণীর জীবনযাপন প্রণালীর উপরে লেখা গ্রন্থটির 2টি খণ্ডে প্রকাশিত হয় আচরণের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাপক আলোকপাত করেন। তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালেন, 1840 সালে। এরপরে হচ্ছেন গিলবার্ট হোয়াইট। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের গিলবার্ট হোয়াইট প্রাণী আচরণের উপর বিজ্ঞান ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন। প্রথমে উপস্থাপন করেন গিলবার্ট হোয়াইট। ইনি 1720 থেকে 1793 মধ্যে। এরপরে বিখ্যাত বিজ্ঞানী জন ব্যাপটিস্ট ল্যামার্ক বিজ্ঞানীদের মধ্যে সর্বপ্রথম জৈব বিবর্তনের সম্পর্কে এক বিস্ময়কর মতবাদের অবতারণা করেন। তার মতবাদ 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
প্রকাশ পায়। প্রথম সিদ্ধান্তটি হলো প্রাণীদের অঙ্গ এবং আচরণ ব্যবহারের ধরন বা পদ্ধতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। প্রাণীদের মূলত অঙ্গ এবং আচরণ ব্যবহারের ধরন বা পদ্ধতির অনুযায়ী পরিবর্তিত হতে পারে। বলা হয়েছে যে প্রাণীদের যে অঙ্গ সেটি ব্যবহারের ধরন এবং পদ্ধতি অনুযায়ী পরিবর্তন ঘটতে পারে। অর্জিত বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সেটি যায়, মানে যে বৈশিষ্ট্যটা ধরন পরিবর্তন হয় সেটা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অগ্রসর হয়। এছাড়াও তিনি দ্বিতীয় যে সিদ্ধান্তটি জানান সেটি হচ্ছে মানুষ সহ সকল জীব উৎকর্ষতার উচ্চ স্তরে উন্নীত হতে চায়। মানুষ সহ সকল জীবই যে অবস্থায় আছে তা থেকে উচ্চ স্তরে উন্নীত হতে চায়। তো সেক্ষেত্রে জন ব্যাপটিস্ট বা জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক একজন বিখ্যাত দুটি বিখ্যাত সিদ্ধান্ত যা মানবকুলের জন্য আচরণবিদ্যায় অনেক অবদান রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে চার্লস রবার্ট ডারউইন, যিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন এবং ইথোলজির অগ্রযাত্রার সকল তথ্য তিনি দিয়েছেন। ইথোলজিকে বায়োলজির একটি আলোচ্য বিষয় হিসেবে গণ্য করার কারণে ইথোলজিস্টগণ প্রাণী আচরণের বিবর্তনের দিকের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেছেন। প্রাকৃতিক নির্বাচন মতবাদের আলোকে আচরণকে অনুধাবন করার চেষ্টা চালিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে চার্লস রবার্ট ডারউইন ছিলেন প্রথম আধুনিক ইথোলজিস্ট। তিনি তার দি এক্সপ্রেশন অফ ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস গ্রন্থে তিনি এই গ্রন্থটি তার অনেক ইথোলজিস্টকে প্রভাবিত করেছে। জর্জ জোহান রোমানিসের উৎসাহে আচরণের প্রতি আসক্তিকে তিনি ক্রমাগত লালন করতে পেরেছেন। প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজন ইথোলজিস্ট আচরণের উপর মনোযোগ দিতে যে নির্ধারিত পরিস্থিতিতে একটি প্রজাতির সদস্যের উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। নতুন কোন প্রজাতির আচরণের পর্যালোচনা তাদের শুরুটা ছিল ইথোগ্রাম তৈরি করা। ইথোগ্রাম থেকে আচরণের বাস্তুনিষ্ঠ ও পুঞ্জীভূত উপাত্তের ভিত্তি সম্পর্কে জানা যায়, পরবর্তীতে গবেষণা কাজে তার সম্পূরক হিসেবে সাহায্য করতে পারে। এরপরে আমরা দেখব অস্কার হেনরথ। ইনি অনেক আচরণ বিজ্ঞানীর শিক্ষক, বিখ্যাত আচরণ বিজ্ঞানের তিনি শিক্ষক। তিনি মূলত জার্মান প্রাণীবিজ্ঞানী অস্কার হেনরথ এর গবেষণার কর্ম প্রকাশিত হওয়ার পর থেকেই মূলত প্রাণী আচরণ চর্চার মৌলিক দিক পরিবর্তন ঘটেছে। মূলত অস্কার হেনরথের মাধ্যমে প্রাণী আচরণের মৌলিক দিকগুলো পরিবর্তন ঘটেছে। জলচর পাখিদের উপর দিনভর গবেষণা চালিয়ে তিনি ইথোলজি অফ অ্যানাটিডির উপর এক অমূল্য গ্রন্থ প্রণয়ন করেন, ইথোলজি অফ অ্যানাটিডি। যুগান্তকারী এই গবেষণার প্রতি তার সহকর্মী ও শিষ্যদের অনেকেই আকৃষ্ট হন। এদের মধ্যে তার একান্ত অনুরক্ত শিষ্য হচ্ছেন কনরাড লরেন্স, হল্যান্ডের প্রাণীবিজ্ঞানী, নিকোটিন বার্জেন এবং জার্মানির কার্ল ভন ফ্রিস। এই বিজ্ঞানীরা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল পূর্বে লরেন্স ও টিমবার্জেনের প্রচেষ্টায় ইউরোপে ইথোলজির নবদিগন্ত উন্মোচিত হয়। যুদ্ধের পরে নিকোটিন বার্জেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং উইলিয়াম থর্প, রবার্ট হিন ও পাট্রিক্স বোস্টন এর সহায়তায় যুক্তরাজ্যে ইথোলজি চর্চার ভিত মজবুত করে তোলেন। এ সময় উত্তর আমেরিকাতেও ইথোলজি চর্চার উন্নয়ন শুরু হয়। ইথোলজির বিকাশ সাধনের কাজ 1973 সালে ফিজিওলজি ও মেডিসিনে মিস্টার লরেন্স, টিনবার্জেন ও ফ্রিসকে একত্রে নোবেল পুরস্কার দেয়া হয় 1973 সালে। এদের দুজনই হচ্ছেন মূলত এই অস্কার হেনরিথের শিষ্য।
কনরাড লরেন্স, তিনি বিখ্যাত ইথোলজিস্ট। আচরণে প্রাণীর মনোবিজ্ঞানের শিক্ষক তিনি, মানে প্রাণীর মনোবিজ্ঞানের শিক্ষক বলা হয় ওনাকে। কনরাড লরেন্সকে প্রাণীর মনোবিজ্ঞানের শিক্ষক বলা হয়। কনরাড লরেন্স অস্ট্রিয়া ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে প্রাণী মনোবিদ্যার শিক্ষক ছিলেন। তিনি আচরণ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা জনক রূপে গণ্য, তাকে আচরণবিদ্যার প্রতিষ্ঠাতার জনক হিসেবে গণ্য করা হয়। তার শিক্ষক অস্কার হেনরথ, যাকে আমরা একটু আগে দেখেছি, নিকট থেকে তিনি এ বিষয়ে গবেষণা করার অনুপ্রেরণা লাভ করেন। মিস্টার লরেন্স খামার বাড়িতে বাস করতেন এবং সেখানে তিনি বিভিন্ন রকমের প্রাণী পুষতেন। খাঁচার মধ্যে ইঁদুর, কুকুর, ব্যাঙ, হাঁস মুরগি নিয়ে তাদের উপর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালান। তার গবেষণা কর্ম কিং সলোমনস রিং ও ম্যান ডিডস ডগ অন অ্যাগ্রেশন, ম্যান নিডস ডগ এবং অন অ্যাগ্রেশন নামক গ্রন্থ রূপে প্রকাশিত হয়। এইসব গ্রন্থে তিনি প্রাণী আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন, যা সকলকে দারুণভাবে আকৃষ্ট করে। প্রাণী আচরণ সংক্রান্ত গবেষণায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি হচ্ছে কনরাড লরেন্স। কার্ল ভন ফ্রিস, তিনি আচরণ বিজ্ঞানের আরেকজন বিখ্যাত বিজ্ঞানী। কার্ল ভন ফ্রিস ভিয়েনায় জন্মগ্রহণ করলেও জার্মানিতে সারা জীবন কাটান। তার খামারে পরিবেষ্টিত এক বাড়িতে বসবাসের সুযোগ তিনি করেছিলেন। খামার পরিবেষ্টিত এক বাড়িতে, ওই খামারে ছিল গাছপালা, ফুল ফল, পোষা জীবজন্তু। তার প্রধান আকর্ষণ ছিল মৌমাছি। অসীম ধৈর্য সহকারে তিনি এই সামাজিক পতঙ্গকে নিয়ে রঙিন কার্ডের সাহায্যে পর্যায়ক্রমে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি উপলব্ধি করেন মৌমাছিরা রং চিনতে পারে, অর্থাৎ এরা বিভিন্ন রঙের মধ্যে প্রভেদ নির্ণয় করতে সক্ষম। অতি বেগুনি রশ্মির সক্রিয়তা সম্পর্কে উপলব্ধি জন্মানোর কারণে জমকালো মেঘাচ্ছন্ন দিনেও এরা সূর্যের অবস্থান বুঝতে পারে। তার গবেষণার গুরুত্বপূর্ণ দিক ছিল পরস্পরের যোগাযোগের মাধ্যমে মৌমাছিরা কিভাবে খবরাখবর আদান প্রদান করে। দু ধরনের নৃত্য তিনি আবিষ্কার করেন, একটি হচ্ছে দোদুল্যমান নৃত্য আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। দোদুল্যমান নৃত্য বা ওয়েগিং ড্যান্স আর একটি হচ্ছে রাউন্ড ড্যান্স, এর মাধ্যমে খাদ্যের উৎস সম্পর্কে কলোনির অন্যান্য সদস্যদের মৌমাছি জানিয়ে থাকে। খাদ্যের উৎস যদি 100 কিলোমিটারের ভিতরে থাকলে চক্রাকার নৃত্য, খাদ্যের উৎসটা যদি 100 কিলোমিটারের ভিতরে থাকে তাহলে ওরা চক্রাকার নৃত্য, আর 100 মিটারের অধিক হলে দোদুল্য নৃত্য প্রদর্শন করে। মূলত ওর মৌমাছি তার সদস্যদেরকে অবহিত করে যে খাদ্যের অবস্থানটা কত দূরে রয়েছে। 100 কিলোমিটারের মধ্যে থাকলে ওরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে এবং 100 বেশি থাকলে ওরা দোদুল্য নৃত্য প্রদর্শন করে। দোদুল্য নৃত্যের সময় কর্মী মৌমাছিরা সংক্ষিপ্ত জায়গার মধ্যে বাংলা 4 অক্ষরের আকারে নৃত্যের গতিপথ রচনা করে। আর চক্রাকার নৃত্যের সময় কখনো ঘড়ির কাঁটার অভিমুখে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নৃত্যের তালে তালে এক বা একাধিক চক্র সম্পন্ন করে। মিস্টার ক্রিস আরো উল্লেখ করেন যে মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব কম হলে নৃত্য পরিক্রমার হার বেশি হয়। উৎসের দূরত্ব যদি কম হয় তাহলে ওরা বেশি নৃত্য প্রদর্শন করে, আর দূরত্ব বেশি হলে সে নৃত্যের হার কমে যায়। তিনি লক্ষণ করেন যে খাদ্য উৎস 100 মিটার দূরত্বে অবস্থিত হলে মৌমাছিরা 15 সেকেন্ডে 9 থেকে 10 বার নৃত্য করে। দূরত্ব 500 মিটার হলে 6 বার এবং 1000 মিটার হলে 4 থেকে 5 বার, 5000 মিটার হলে আবার 2 বার, 1000 মিটার হলে মাত্র 1 বার নৃত্য পরিবেশন করে। মূলত বেশি দূরে গেলে যদি নৃত্যের পরিমাণ বাড়াই দেয় তাহলে ওরা দুর্বল হয়ে যাবে। আমার যা ব্যক্তিগত ধারণা, বেশি দূরত্ব হলে যদি নৃত্যের পরিমাণ বেশি হয় তখন ওদের শরীরে দুর্বলতা আসতে পারে। সেজন্য মানে বেশি দূরত্ব হলে ওদের নৃত্যের পরিমাণ কম হয় এবং নিকটে হলে ওদের নৃত্যের পরিমাণ বেশি হয়। সামাজিক আচরণের উপর তার বিস্ময়কর কাজের প্রতি তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তার লেখা একটি নামকরা গ্রন্থের নাম দ্য ড্যান্সিং বি, দি সেন্স অফ কালার,
মানে বিয়ের কালারের প্রতি তাদের এবং অ্যান্ড শেপ, সেন্স অফ কালার অ্যান্ড শেপ, দ্য বিস সেন্স অফ স্মেল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ডিউরিং ব্লুমিং, মানে ফুলের ঘ্রাণ ওরা বুঝতে পারে এবং এটা প্রস্ফুটিত ফোটার সময়টাও ওরা জানে। বিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সামিনেশন অফ অ্যানিম্যাল সাইকোলজি, মানে মৌমাছির ভাষা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়, প্রাণীর মনস্তাত্ত্বিক বিষয়। দি বি সেন্স অফ টেস্ট খুব আলোড়ন সৃষ্টি করেছিল, তার এই বইগুলো খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি 1982 সালে 12 জুন মৃত্যুবরণ করেন। মূলত বৃত্তাকার নৃত্য কাকে বলা যায়, যে সন্ধানী মৌমাছি প্রথমে একদিকে, ধরা যাক ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে, একবার এভাবে বারবার চক্র সম্পন্ন করে। এরূপ নৃত্যের মাধ্যমে অন্যান্য সাথীদের জানিয়ে দেয় খাদ্যের উৎস চাকের খুব দূরে নয়। আর দোদুল্য নৃত্য অনুগামী মৌমাছিরা উদর দুলিয়ে সামনের দিকে সোজাসুজি রেখায় গমন করে এবং বৃত্তাকার পথ পরিক্রমার নিচে নেমে এসে আবার সামনের দিকে যায়, আবার বিপরীত দিকে বৃত্তাকার পথে পূর্বের ন্যায় নিচে নেমে আবার সামনে অগ্রসর হয়, অর্থাৎ এস আর এর মতো করে আকারে নৃত্যের গতিপথ রচনা করে। নৃত্যের সময় যে কোনো দিকে গমনের সময় ওরিয়েন্টেশন ঘটে, মৌচাক থেকে খাদ্যের উৎস সেদিকে নির্দেশ করে। প্রতি একক সময় নৃত্য পরিক্রমার সংখ্যা দ্বারা দূরত্ব নির্দেশিত হয়। সামাজিক আচরণের উপর মূলত নিকোটিন বার্জেন ইনি মূলত প্রজাপতি, বোলতা, 3 কাটা বিশিষ্ট স্টিকলব্যাক মাছ, হেরিঙ্গাল পাখি এদের নিয়ে গবেষণা করেন। নিকোটিন বার্জেন 1907 সালে হল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং পেশায় তিনি প্রাণীবিজ্ঞানী হলেও দীর্ঘদিন আচরণ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক ছিলেন। প্রকৃতির মুক্ত পরিবেশে তিনি অনেক জীবজন্তুর উপর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালান। তার মূলত প্রজাপতি, বোলতা, 3 কাটা বিশিষ্ট স্টিকলব্যাক মাছ এবং হেরিঙ্গালের উপর গবেষণা হয় এবং তার 1951 সালে প্রকাশিত তার স্টাডি অফ ইনস্টিংক্ট, 65 সালে প্রকাশিত সোশ্যাল বিহেভিয়ার অফ অ্যানিমেলস এবং 72 সালে প্রকাশিত দি অ্যানিমাল ইন ইটস ওয়ার্ল্ড সহজাত আচরণ সম্পর্কে তার দেওয়া মূল্যবান ব্যাখ্যা আজও সকলের নিকট সমাদৃত। 1988 সালের 21শে ডিসেম্বর 81 বছর বয়সে ইংল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন। মূলত নিকোটিন বার্জেন প্রাণীদের আচরণের উপর 4টি প্রশ্ন করে গেছেন, যে 4টি প্রশ্ন হচ্ছে, প্রথমটি হচ্ছে যে আচরণ কিভাবে প্রাণীদের বেঁচে থাকা ও বংশ বৃদ্ধির সুযোগ সৃষ্টিতে প্রভাব ফেলে, প্রাণীরা কেন অন্য কোনো উপায়ের পরিবর্তে এই উপায়ে প্রতিক্রিয়া করে, কারণ হচ্ছে যে প্রতিক্রিয়া প্রদর্শনের পিছনে কি কি উদ্দীপক কাজ করে এবং সাম্প্রতিক শিক্ষণের মাধ্যমে কিভাবে পরিবর্তিত হতে পারে। বর্ধন সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন যে কিভাবে বয়সের সাথে আচরণের পরিবর্তন ঘটে, আচরণ সংগঠনের জন্য কি কি অভিজ্ঞতা প্রয়োজন। আর বিবর্তন সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন যে সম্পর্কযুক্ত প্রজাতিগুলোর মধ্যে কিভাবে এক আচরণের অনুরূপ আচরণের সাথে তুলনা করা যায় এবং জাতিজনিক ধারায় কিভাবে তা শুরু হয়। আইভান পেট্রোভিচ প্যাভলভ চিকিৎসা বিজ্ঞানে স্বনামধন্য রাশিয়ান শারীরবিজ্ঞানী। তিনি 1904 সালে নোবেল পুরস্কার পান। তার অন্যতম গবেষণা কর্ম ছিল যে রক্তচাপ নিয়ন্ত্রণে ভ্যাগাস স্নায়ুর প্রভাব অত্যাধিক। পরিপাকের শারীরভিত্তিক কার্যাবলী নিয়েও তিনি প্রচুর গবেষণায় পরিচালনা করেন। ঘণ্টা ধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণ সংক্রান্ত পরীক্ষাটি শিখন আচরণের এক বিস্ময়কর ঘটনা। প্যাভলভ সাপেক্ষ প্রতিবর্ত মতবাদ এবং শিক্ষা মনোবিজ্ঞানের ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। এই মতবাদের মূল হলো পূর্বে যে প্রক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, স্বাভাবিক উদ্দীপকের সাথে এই সাপেক্ষ
উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে সাপেক্ষ উদ্দীপকটি ওই প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। মূলত ঘণ্টাধ্বনির মাধ্যমে কুকুরের লালা নিঃসরণের ঘটনাটি তার একটি বিখ্যাত আচরণবিদ্যার পরীক্ষা। ইথোলজির গুরুত্ব। মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে উপকারী ও অপকারী প্রাণী সম্পর্কে অবগত হওয়ার জন্য প্রাণীর আচরণ অধ্যয়ন করা একান্ত প্রয়োজন। প্রাণী প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য আচরণবিদ্যা পাঠের প্রয়োজন। পরিবেশে প্রাণীর অভিযোজন বিষয়ক জানতেও আচরণবিদ্যা প্রয়োজন। সমাজবদ্ধ প্রাণী সামাজিক জীবনাচরণ জানতে আচরণবিদ্যা পাঠের একান্ত প্রয়োজন রয়েছে। প্রাণীদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ধরন ও প্রতিক্রিয়া জানতে আচরণবিদ্যা পাঠের জ্ঞান একান্ত প্রয়োজন। প্রাণীর অপত্য লালন বিষয়ে বিস্তারিত জানতে হলেও আমাদের আচরণবিদ্যা শিখতে হবে। কিছু প্রাণীর আচরণ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের ওই প্রাণীর আচরণ জানা একান্ত প্রয়োজন। আর প্রাণী আচরণের কারণ বা রহস্য জানতে আচরণবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। আচরণবিদ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যে শব্দগুলো সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। যেমন এই একটি শব্দ আছে আচরণ। আচরণের ইংলিশ হচ্ছে বিহেভিয়ার। উদ্দীপকের ইংলিশ হচ্ছে স্টিমুলাস। সংবেদনের ইংলিশ হচ্ছে সেন্সেশন। প্রতিবর্তী ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তী চক্র রিফ্লেক্স সার্কেল। সহজাত আচরণ ইনস্টিংক্ট বিহেভিয়ার। শিখন আচরণ লার্নড বিহেভিয়ার। চিরায়ত সাপেক্ষণ ক্লাসিক্যাল কন্ডিশন। ক্লাসিক্যাল কন্ডিশনিং। অর্জিত আচরণ হচ্ছে স্টেরিওটাইপড বিহেভিয়ার। পেশনা হচ্ছে মোটিভেশন। অনুষঙ্গ হচ্ছে অ্যাসোসিয়েশন। বুদ্ধি ইন্টেলিজেন্স। ওরিয়েন্টেশন তো ওরিয়েন্টেশনই। কাইনেসিস কাইনেসিসই। ক্লিনোকাইনেসিস ক্লিনোকাইনেসিস। অর্থোকাইনেসিস ট্যাক্সিস ট্রোপোট্যাক্সিস ক্লিনোট্যাক্সিস অর্থোট্যাক্সিস টেলোট্যাক্সিস মেনোট্যাক্সিস নেমোট্যাক্সিস ট্রপিজম ইকোলোকেশন দলবদ্ধতা সমাজবদ্ধতা সোয়ার্মিং প্রোফ্যালাক্সিন বাৎসল্য আচরণ বা প্যারেন্টাল বিহেভিয়ার অভিপ্রায়ন বা মাইগ্রেশন ফেনোমেনি নির্ধারিত ক্রিয়া দ্বারা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন সাইন উদ্দীপক বা সাইন স্টিমুলাস পেকর্ডার বা পেকর্ডারি আল্ট্রুইজম লিথোগ্রাম। আমরা এবার এগুলোর কাকে বলে সেটা শিখব। সেক্ষেত্রে আমরা আচরণ বলতে কি বুঝি? আচরণ বলতে আমরা বুঝি যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনার কারণে প্রাণীদেহের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে আমরা আচরণ বলবো। উদ্দীপক হচ্ছে প্রাণীদেহের যার কারণে উদ্দীপনা ঘটে তাকে উদ্দীপক বলা হয়। সংবেদন হচ্ছে উদ্দীপকের প্রভাবে সৃষ্ট উদ্দীপনা ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী নিউরনের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছলে যে অনুভূতির সৃষ্টি হয় তাকেই বলা হয় সংবেদন। প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে বাহ্য উদ্দীপকের কোন ইন্দ্রিয় মাধ্যমে ক্রিয়ার মাধ্যমে স্নায়ুর উদ্দীপিত হয়ে স্নায়ু রজ্জুতে যাওয়ার পরে সেটি যখন আবার প্রতিক্রিয়া স্থাপন করে আকস্মিক স্বতঃস্ফূর্ত হয়ে প্রতিক্রিয়া কি বলা হয়? প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী চক্র হচ্ছে মূলত প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য স্নায়বিক উদ্দীপনা যে পথে আবর্তিত হয় সেটা কি বলা হয়? প্রতিবর্তী চক্র। সহজাত আচরণ হচ্ছে শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বা পূর্ব অভিজ্ঞতা ব্যতিরেকে একটি প্রজাতির অন্তর্ভুক্ত মানে নিজস্ব কোনো জ্ঞান ছাড়াই একটা প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটা প্রাণী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে বংশ পরম্পরায় একইভাবে যে বৈশিষ্ট্যটা প্রদর্শন করে তাকে বলা হয় সহজাত আচরণ। শিখন আচরণ যে অনুশীলন এবং অভিজ্ঞতার আলোকে নতুন ভাবে আয়ত্ত করার আচরণ কি বলা? শিখন আচরণ। চিরায়ত সাপেক্ষণ মানে এক্ষেত্রে মূলত উদ্দীপকের সাথে অপর একটা সাপেক্ষ পুনরায় পুনরায় ব্যবহারের ফলে সে পুনরায় পুনরায় ব্যবহৃত উদ্দীপকের প্রতি যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটাই হচ্ছে চিরায়ত সাপেক্ষ। অর্জিত আচরণ হচ্ছে প্রাণীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে আচরণ প্রদর্শিত হয় তাকে অর্জিত আচরণ বলে।
এক্ষেত্রে পেশনা এটা এমন এক অবস্থা বোঝায় যা প্রাণীকে কোনো কাজ করতে অনুপ্রাণিত করে, কোনো কাজ করতে যে অনুপ্রাণিত করে। অনুষঙ্গ হচ্ছে স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ সৃষ্টির নাম হচ্ছে অনুষঙ্গ। বুদ্ধি এটা এমন এক মানসিক অবস্থা বা যোগ্যতা যার মাধ্যমে প্রাণী তার পরিবেশ সম্পর্কে অবহিত হয় এবং সে পরিবেশের সাথে সমন্বয় সাধন করে সমস্যার সমাধান করতে পারে বা প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে বুদ্ধি। ওরিয়েন্টেশন পারিপার্শ্বিক উদ্দীপনার প্রতি উপযুক্ত সাড়া প্রদর্শনের জন্য প্রাণীদের অবস্থানের পরিবর্তন জনিত উপযোজনকে বলা হয় ওরিয়েন্টেশন। কাইনেসিস এটা ওরিয়েন্টেশনের জীবনের চলনের গতি ও দিক পরিবর্তনের হার। ক্লিনোকাইনেসিস যে ওরিয়েন্টেশন দিক পরিবর্তনের হার বাহ্য উদ্দীপক দ্বারা প্রভাবিত হয় তাকে ক্লিনোকাইনেসিস বলে। অর্থোকাইনেসিস যে ওরিয়েন্টেশন চলনের গতি উদ্দীপকের তীব্রতার সাথে সম্পর্কিত, মানে উদ্দীপকের তীব্রতার সাথে সম্পর্কিত হলে তাকে বলা হয় অর্থোকাইনেসিস। এরপরে টেক্সিস হচ্ছে উদ্দীপকের প্রভাবে অবিরত এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত ওরিয়েন্টেশনকে বলা হয় টেক্সিস। প্রোপোট্যাক্সিস হচ্ছে একাধিক গ্রাহক অঙ্গ দ্বারা কোন উদ্দীপকের উদ্দীপনা গৃহীত হলে একই সময় সংগঠিত প্রতিক্রিয়া তুলনা করে যে ভারসাম্যমূলক ওরিয়েন্টেশন পাওয়া যায় তাকে বলা হয় প্রোপোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস হচ্ছে যখন ক্রমান্বয়ে কয়েকটি উদ্দীপকের তীব্রতা তুলনা করে ওরিয়েন্টেশন দ্বারা নির্ধারিত করা হয় তাকে বলা হয় ক্লিনোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস হচ্ছে উদ্দীপকের উৎস দুটি হলেও এরা একই পদ্ধতিতে ক্রিয়াশীল করে একটি মাত্র উদ্দীপকের প্রতি ক্রিয়া প্রদর্শন করে ওরিয়েন্টেশন প্রদর্শন করে তাকে বলা হয় টেলোট্যাক্সিস। মেনোট্যাক্সিস হচ্ছে উদ্দীপকের ক্রিয়ার সাথে নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে উৎসের দিকে যে ওরিয়েন্টেশন ঘটে সেটি হচ্ছে মেনোট্যাক্সিস। নেমোট্যাক্সিস হচ্ছে উদ্দীপকের হিসেবে অতীত অভিজ্ঞতার আলোকে স্মৃতিশক্তির উপর যে ওরিয়েন্টেশন সেটি হচ্ছে নেমোট্যাক্সিস। প্রপিজন বাহ্য উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শনের জন্য উদ্ভিদ ও নিশ্চল দেহাংশের নির্দিষ্ট দিকে বেঁকে যাওয়ার ঘটনাকে উদ্ভিদ এবং নিশ্চল দেহাংশ মানে উদ্ভিদ অথবা নিশ্চল প্রাণীর দেহাংশ বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় প্রপিজন। ইকোলোকেশন দর্শন অনুভূতির পরিবর্তে শ্রবণে খাটো তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত প্রতিধ্বনি কাজে লাগিয়ে যে প্রক্রিয়ায় বাদুড় অন্ধকারে নিশানা প্রত্যক্ষ করে চলতে পারে বা শিকারে সক্ষম হয় তাকে বলা হয় ইকোলোকেশন। দলবদ্ধতা হচ্ছে একই প্রজাতিভুক্ত প্রাণী কতক সদস্য কেবল বাহ্য নিয়ন্ত্রকের প্রেক্ষিতে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অস্থায়ীভাবে একত্রিত হয় তাকে বলা হয় দলবদ্ধতা। সমাজবদ্ধতা হচ্ছে একই প্রজাতির অন্তর্ভুক্ত কিছু সংখ্যক প্রজাতি বাহ্য এবং আভ্যন্তরীণ সম্মিলিত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত তাকে বলা হয় সমাজবদ্ধতা। সোয়ার্মিং কলোনিবাসী সামাজিক পতঙ্গের কলোনির আকার এবং কলবর বড় হলে জরুরি প্রয়োজনে কলোনি বিভক্ত হয় নতুন কলোনি সৃষ্টি করে বা আলাদা আলাদা ছোট ছোট দলে বা ঝাঁকে বেঁধে যে চলন সম্পন্ন করে তাকে বলা হয় সোয়ার্মিং। আর ট্রোফাইলেক্সিন হচ্ছে অনেক সামাজিক পতঙ্গ একই কলোনির বিভিন্ন সদস্যের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদির আদান প্রদান করে, যেমন পিঁপড়া এবং ইঁদুর মুখে মুখে এদেরকে খাদ্যাংশের অন্যজনকে খাওয়ায়, এদেরকে বলা হচ্ছে ট্রোফাইলেক্সিন। বাৎসল্য আচরণ হচ্ছে পিতামাতা কর্তৃক সন্তান এবং বাচ্চা ডিম এদের যে রক্ষণাবেক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করার পদ্ধতিকে বাৎসল্য আচরণ বা লালন বলে। অভিপ্রয়াণ হচ্ছে কোন প্রাণী যে কোনো জৈবিক প্রয়োজন বা প্রজননের কারণে জাতি স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বলা হয় পরিবেশগত কারণে সুবিধার জন্য দুটি ভিন্ন বসতির মধ্যে একই প্রজাতির সদস্য নির্দিষ্ট সময় ব্যবধানে ঋতুভিত্তিক যে গমনাগমন করে তাকে বলা হয় অভিপ্রয়াণ। ফেরোমন হচ্ছে কতক প্রাণীর এক্টোডার্মের সোনালী গ্রন্থি নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দেহের বাইরে নির্গত হয় ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয় এবং অন্যান্য গলদকরণের মাধ্যমে প্রজাতিভুক্ত অন্য সদস্যের উপর ক্রিয়া সুনির্দিষ্ট আচরণ প্রদর্শন করে প্রভাব ফেলে তাকে বলা হয় ফেরোমন। বা নির্ধারিত ক্রিয়াধারা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন জিন নিয়ন্ত্রিত বংশ পরম্পরায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সংরক্ষিত জিনোম স্থান দ্বারা শিখন বহির্ভূত যে পূর্ব অভিজ্ঞতা ছাড়া যে আচরণ প্রদর্শন করে তাকে বলা হয় নির্ধারিত ক্রিয়াধারা। সাইন উদ্দীপক হচ্ছে নির্ধারিত ক্রিয়াধারার অবমুক্তির জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট উদ্দীপক। টেক অর্ডার
পেকাডার হচ্ছে সামাজিক, যেমন বয়স্ক এবং শিশু, সবল ও দুর্বলের মধ্যে যে প্রতিযোগিতায় যারা প্রতিযোগিতা করার জন্য, প্রাধান্য পাওয়ার জন্য যে যুদ্ধ বা পদসোপানের সৃষ্টি হয়, সেটি হচ্ছে পেকডার। অ্যালট্রুইজম হচ্ছে যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে অন্যের উপকার করে, সেটাই হচ্ছে অ্যালট্রুইজম। ইথোগ্রাম হচ্ছে কোন প্রজাতির স্বাভাবিক আচরণ ধারায় প্রদর্শিত ক্রিয়াকর্মের পুনরায় পুনরায় সংগঠনের বর্ণনামূলক তালিকা। স্বাভাবিক যে আচরণ, সেটা পুনরায় পুনরায় সংগঠনের বর্ণনামূলক তালিকাকে বলা হয় ইথোগ্রাম। তো আমরা এখন যে কুইজ ছোট প্রশ্নগুলো দেখলাম, যে বিভিন্ন রকমের প্রাণীর আচরণ সম্পর্কিত যে ছোট টপিকস গুলো বা শব্দগুলো, সেগুলো সম্বন্ধে তোমরা ভালোভাবে জ্ঞান অর্জন করবে। এবং এতক্ষণ আমি যে আলোচনা করেছি তা থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, তা হচ্ছে ইথোলজি কি, ইথোলজি ও মনস্তত্ত্বের পার্থক্য কি, ইথোলজির পরিধি সম্পর্কে লিখো, এবং 4 জন অথবা 5 জন ইথোলজিস্টের নাম এবং তাদের অবদানের বর্ণনা লিখো, এবং ইথোলজি পাঠের গুরুত্ব। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা সুন্দর করে পড়বে, অনুশীলন করবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এতক্ষণ আমার ক্লাস করার জন্য। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।